Assalamualaikum everyone, welcome to my channel Study Line. Today I will discuss about daily uses English sentence part 7. So let's start. আজকে আমি রুল 60 নিয়ে কথা বলবো। তাহলে দেখা যাক রুল 60 তে কি আছে। আসলে কোনো লাভ নেই এমন টাইপের কথা বলতে হলে আমাদেরকে ইউজ করতে হবে ইট ইজ নো ইউজ প্লাস আইএনজি, অর্থাৎ আইএনজিটা হবে কিন্তু ভার্বের সাথে। লাইক সময় অপচয় করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম, এখানে ওয়েস্ট ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি, তাহলে সময় অপচয় করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম। এখন ঘুমিয়ে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ স্লিপিং নাও। ইট ইজ নো ইউজ স্লিপিং নাও। বইটা কিনে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ বাইং দ্য বুক। আমরা এছাড়াও বলতে পারি দেয়ার ইজ নো বেনিফিট ইন বাইং দ্য বুক। বইটা কিনে আসলে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো বেনিফিট ইন বাইং দ্য বুক। আরও কিছু দেখা যাক। মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ মিসবিহেভিং উইথ পিপল। নামাজ ছাড়া আসলে লাভ নেই। ইট ইজ নো গুড রিলিংকুইশিং প্রেয়ার। আমরা নামাজটাকে গুড ইউজ করছি কজ এটা একটা রিলিজিয়াস সাইড অ্যান্ড বাকি সব কিছুকে আমরা ইউজ করছি। এছাড়াও আমরা কোনো লাভ নেই বা কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই এমন টাইপের কথায় আমরা দেয়ার ইজ নো বেনিফিটও ইউজ করতে পারি, কিন্তু এখানে তখন দেয়ার ইজ নো বেনিফিটের পরে ভার্বের আগে অবশ্যই ইন ইউজ করতে হবে। বইটা কিনে আসলে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো বেনিফিট ইন বাইং দ্য বুক। কলমটি কিনে আসলে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো বেনিফিট ইন বাইং দ্য পেন। এমনভাবে বাকি সেন্টেন্সগুলো আমরা রেডি করতে পারি। তাহলে বলতে পারি বেসিক্যালি আসলে কোনো লাভ নেই কথাটা আমরা ইউজ করতে পারি দেয়ার ইজ নো ইউজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করে। পরের রুলসে আমরা দেখি দেয়ারের পরে আমরা কি কি ইউজ করে সেন্টেন্স রেডি করতে পারি। লাইক দেয়ার ইজ, দেয়ার আর। দেয়ার ইজ বা দেয়ার আর এটা একটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে, তাহলে এটা আছে। দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি মসজিদ আছে, এটা প্রেজেন্ট টেন্স। দেয়ার আর ডিয়ার ইন দিস জঙ্গল। এই বনে হরিণ আছে। তাহলে আমরা দেয়ার ইজ, দেয়ার আর এভাবে কোনো কিছু আছে বলতে গেলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা সেখানে এমন টাইপের কথাবার্তার ক্ষেত্রে আছে বলতে গেলে আমরা দেয়ার ইজটা ইউজ করতে পারি। এরপর যদি বলি ছিল, তাহলে কি ইউজ করব? দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার। আমাদের যদি ফর্মটা সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ ইউজ করব এবং প্লুরাল হলে সেটাকে ওয়ার ইউজ করব দেয়ারের পরে। লাইক টেবিলের উপর একটা কলম ছিল, ছিল পাস্ট টেন্স। দ্যাটস ওয়াই উইল ইউজ দেয়ার ওয়াজ এ পেন অন টেবিল। টেবিলের উপর একটা কলম ছিল। হবে, এটা হচ্ছে ফিউচার টেন্সের মধ্যে চলে যাবে। হবে, থাকবে, থাকতে পারে, ইটস লাইক ফিউচার। তাহলে বলতে পারি দেয়ার উইল বি হবে, দেয়ার উইল হ্যাভ থাকবে, দেয়ার ক্যান বি থাকতে পারে। এখানে একটি ভুল থাকতে পারে, দেয়ার ক্যান বি এ মিস্টেক হেয়ার। এখানে একটি ভুল থাকতে পারে, দেয়ার ক্যান বি এ মিস্টেক হেয়ার। টেবিলের উপর আমি যদি বলি যে টেবিলের উপর একটি বই থাকবে, তাহলে কি হবে? দেয়ার উইল হ্যাভ এ বুক অন টেবিল। এমনইভাবে আমরা সেন্টেন্সগুলো রেডি করব। তাহলে আমরা এই সাইডটাতে কি দেখলাম? ফার্স্টে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেয়ারের পরে ইজ অথবা আর ইউজ করব, পাস্ট টেন্সের ক্ষেত্রে দেয়ারের পরে ওয়াজ অথবা ওয়ার ইউজ করব, এবং ফিউচারের ক্ষেত্রে আমরা দেয়ার উইল বি, দেয়ার উইল হ্যাভ, দেয়ার ক্যান বি এভাবে ইউজ করব। এটা অবশ্যই সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভ্যারি করবে। এরপর আরও কিছু দেখি। থাকতে পারতো বা হতে পারে, এক্ষেত্রে কি ইউজ করতে পারি? দেয়ার কুড বি, থাকতে পারতো। দেয়ার ক্যান বি হলে আমরা থাকতে পারে ইউজ করব, আর দেয়ার কুড বি মানে থাকতে পারতো। তাহলে আমরা যদি আগের সেন্টেন্সটাকে রিক্রিয়েট করি তাহলে বলতে পারি এখানে একটি ভুল থাকতে পারতো। এই সেন্টেন্সের ক্ষেত্রে হবে দেয়ার কুড বি এ মিস্টেক হেয়ার। এই নদীতে কুমির থাকতে পারে। দেয়ার মে বি এ ক্রোকোডাইল ইন দিস রিভার। মেবি হতে পারে, কোনো কিছু হতে পারে ক্ষেত্রে আমরা মেবি ইউজ করে থাকি। দেয়ার মে বি এ ক্রোকোডাইল ইন দিস রিভার। আরেকটা সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমি বলি আমি সেখানে যেতেও পারি, তাহলে কি বলতে পারি? যেতেও পারি, হতে পারে এমনের ক্ষেত্রে কিন্তু মেবিটা ইউজ করা হবে। আই মে বি গো দেয়ার, আমি সেখানে যেতেও পারি।
নিশ্চয়ই হবে, দেয়ার মাস্ট বি। মাস্ট কথাটা আমরা নিশ্চয়ের ক্ষেত্রে ইউজ করে থাকবো। দেয়ার মাস্ট বি, নিশ্চয়ই হবে। হতেও পারে, দেয়ার মে বি, থাকতে নাও পারে, দেয়ার মে নট বি। অর্থাৎ এটা হতেও পারে বা হতে নাও পারে, থাকতেও পারে বা থাকতে নাও পারে। এখানে আমাদের পসিবিলিটিটার মধ্যে ভ্যারি করবে। লাইক রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে। দেয়ার মে নট বি পিপল অন দ্য স্ট্রিট। দেয়ার মাস্ট হ্যাভ বিন, নিশ্চয়ই ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। আমার ব্যাগে নিশ্চয়ই একটি কলম ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন এ পেন ইনসাইড মাই ব্যাগ। আরও কিছুর ক্ষেত্রে বলতে পারি থাকা উচিত। কোনো কিছু থাকা উচিত বোঝাতে আমরা বলবো শুড বি, দেয়ার শুড বি। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। দেয়ার শুড বি এ স্কুল ইন দিস ভিলেজ। এই দেয়ার কথাগুলো কিন্তু আমরা আমার কাছে বা তোমার কাছে এমন সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করছি না। আমরা এই গ্রামে, এই স্কুলে, এই নদীতে, এমনই ক্ষেত্রে আমরা দেয়ার কথাটা ইউজ করে যাচ্ছি। তাহলে থাকা উচিত না, দেয়ার শুড নট বি, এটা নেগেটিভ। থাকা উচিত, দেয়ার শুড বি। থাকা উচিত না, দেয়ার শুড নট বি। তাহলে পত্রটিতে কোনো ভুল থাকা উচিত না। দেয়ার শুড নট বি অ্যানি মিস্টেকস ইন দ্য লেটার। দেয়ার শুড নট বি অ্যানি মিস্টেকস ইন দ্য লেটার। থাকা উচিত ছিল, এটা পাস্টের ক্ষেত্রে আমরা কি বলবো? দেয়ার শুড হ্যাভ বিন। এর আগেও কিন্তু আমরা দেখেছি হ্যাভ বিন দিয়ে আমরা ছিল কথাটা ইউজ করেছি আগের রুলসে। লাইক দেয়ার মাস্ট হ্যাভ বিন, নিশ্চয়ই ছিল। দেয়ার মাস্ট বি দিয়ে আমরা নিশ্চয়ই হবে ইউজ করেছি, আর দেয়ার মাস্ট হ্যাভ বিন দিয়ে আমরা নিশ্চয়ই ছিল ইউজ করেছি। তাহলে থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন। গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন এ মস্ক ইন দিস ভিলেজ। গ্রামে একটি স্কুল থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন এ স্কুল ইন দিস ভিলেজ। থাকতে পারবে, দেয়ার কুড হ্যাভ বিন। দেয়ার কুড হ্যাভ বিন দিয়ে আমরা থাকতে পারবে কথাটা বলবো। আছে বলে মনে হয়, কোনো কিছু মনে হয়, এমন টাইপের কথায় সিমস ইউজ হয়। দেয়ার সিমস টু বি, আছে বলে মনে হয়, এই নদীতে সাপ আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি স্নেকস ইন দ্য রিভার। এই জঙ্গলে বাঘ আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি টাইগার্স ইন দ্য জঙ্গল। এভাবে আমরা কোনো কিছু মনে হয় এর ক্ষেত্রে সিমস ইউজ করব। তাহলে আমরা ফার্স্ট থেকে একটাবার বলি। কোনো কিছু আছে বলতে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেয়ারের পরে ইজ অথবা আর ইউজ করব। কোনো কিছু ছিলর ক্ষেত্রে দেয়ারের পরে ওয়াজ ওয়ার ইউজ করব। কোনো কিছু হবে, থাকবে, থাকতে পারে অর্থাৎ ফিউচার টাইপসের ক্ষেত্রে আমরা দেয়ার উইল বি, হবে, থাকবের ক্ষেত্রে দেয়ার উইল হ্যাভ, থাকতে পারে ক্ষেত্রে দেয়ার ক্যান বি ইউজ করব। এবং থাকতে পারতো, থাকতে পারে এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, থাকতে পারতো যদি হয় এটা পাস্ট টাইপসের হয়ে যাবে দেয়ার কুড বি। হতে পারে বা হতেও পারে এমন টাইপের ক্ষেত্রে দেয়ার মে বি ইউজ করব। হতে নাও পারে দেয়ার মে নট বি। নিশ্চয়ই হবে দেয়ার মাস্ট বি। নিশ্চয়ই হবে এর ক্ষেত্রে দেয়ার মাস্ট বি। নিশ্চয়ই ছিল এর ক্ষেত্রে দেয়ার মাস্ট হ্যাভ বিন ইউজ করব। থাকা উচিত দেয়ার শুড বি। থাকা উচিত ছিল দেয়ার শুড হ্যাভ বিন। থাকতে পারবে দেয়ার কুড হ্যাভ বিন। আছে বলে মনে হয় এমন টাইপের কথায় আমরা দেয়ার সিমস টু বি ইউজ করব। তাহলে আমরা দেয়ার দিয়ে যে সেন্টেন্সগুলো ইউজ করতে হয় এবং এর পরে যে অক্সিলারি ভার্বটা দিতে হয় সেই সেন্টেন্সগুলোকে দেখে নিলাম। এরপরে যে লাইকের ব্যবহার। লাইক মানে পছন্দ করা। তাহলে আমি পছন্দ করি, আই লাইক। আমি তাকে পছন্দ করি, আই লাইক হার। আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড বুক। আমি আমার বাবা মাকে পছন্দ করি, আই লাইক মাই প্যারেন্টস। আমি আমার শিক্ষককে পছন্দ করি, আই লাইক মাই টিচার। এর পরের রুলসটা হলো আমার ইচ্ছে করছে। আমার কোনো কিছু ইচ্ছে করছে বলতে হলে আমাদেরকে বলতে হবে আই ফিল লাইক। স্ট্রাকচারটা কেমন হবে? আই ফিল লাইকের পরে যে ভার্ব হবে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ আমার খেতে ইচ্ছে করে, আই ফিল লাইক ইটিং। আমার ঘুমাতে ইচ্ছা করে, আই ফিল লাইক স্লিপিং। আমার পড়তে ইচ্ছা করছে,
আই ফিল লাইক রিডিং। আমরা প্রত্যেকটা ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ করছি। আমার আড্ডা দিতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গসিপিং। আমার ঘুরতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ট্রাভেলিং। আমার খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেয়িং। আমার লিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক রাইটিং। এভাবে আমরা কোনো কিছু ইচ্ছে করে বা ইচ্ছে করছে বলতে আমরা আই ফিল লাইক কথাটা ইউজ করতে পারি। এবং অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, কারণ এটা করছে বা করে, এটা একটা কন্টিনিউয়াস সেন্টেন্সের মধ্যে চলে যায়। এরপরে দেখি আমি আর পারছি না। আমি আর পারছি না এর ক্ষেত্রে আমরা আই ক্যান নট রেসিস্ট ইউজ করতে পারি, এবং যে জিনিসটা পারছি না তার সঙ্গে আমরা আইএনজি যোগ করতে পারি। তাহলে কিছু এক্সাম্পল দেখা যাক। ইংরেজি না শিখে আর পারছি না, আই ক্যান নট রেসিস্ট লার্নিং ইংলিশ। ইংরেজি না শিখে, তাহলে আমি শেখাটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি। ইংরেজি না শিখে আর পারছি না, আই ক্যান নট রেসিস্ট লার্নিং ইংলিশ। আম্মুর সাথে কথা না বলে আর পারছি না, আই ক্যান নট রেসিস্ট টকিং টু মাই মম। আমরা কিন্তু পারছি না এর ক্ষেত্রে উইদাউটটাও ইউজ করে থাকি, লাইক আই ক্যান নট ডু উইদাউট টকিং মাই মাদার। আম্মুর সাথে কথা না বলে আর পারছি না, আই ক্যান নট ডু উইদাউট টকিং মাই মাদার। ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না, আই ক্যান নট রেসিস্ট টার্নিং অন দ্য ফ্যান। আপনারা যদি কোনো সেন্টেন্সে ক্যানটে পরে রেসিস্ট দেখেন তাহলে বুঝবেন আমি আর পারছি না এমন টাইপের সেন্টেন্সটা বলা হয়েছে। তাহলে ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না, আই ক্যানট রেসিস্ট টার্নিং অন দ্য ফ্যান। ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না, আই ক্যানট রেসিস্ট ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। তাহলে কোনো কিছু পারছি না বলতে গেলে আমরা আই ক্যানট রেসিস্টের পরে আইএনজি যোগ করতে পারি, অথবা আই ক্যানট ডু উইদাউটটাও ইউজ করতে পারি এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে পারি। ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না, আই ক্যান নট ডু উইদাউট ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। এর পরের রুলসটা কী বলেছে? হ্যাভিংয়ের ব্যবহার। আমরা হ্যাভিংটাকে কীভাবে ইউজ করতে পারি? হ্যাভিংয়ের পরে ভার্বের থার্ড ফর্মটা ইউজ করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। ভাত খাওয়ার পর আমি কলেজ যাব, হ্যাভিং ইটন রাইস আই উইল গো টু কলেজ। গোসল করার পর আমি বিছানায় যাব, হ্যাভিং টেকেন শাওয়ার আই উইল গো টু মাই বেড। কোনো কিছু করার পর এমন টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিংটা ইউজ করে থাকছি। এরপরে যে বাকি অংশ সেটা কিন্তু তেমনই থাকছে, যেমন আমি বিছানায় যাব, আই উইল গো টু মাই বেড। আমি কলেজে যাব, আই উইল গো টু কলেজ। কিন্তু এর আগের যে ভাত খাওয়ার পর, গোসল করার পর, এটা কিন্তু আমরা হ্যাভিং ইটেন রাইস, ইট, এট, ইটেন, আমরা কিন্তু ভার্বের থার্ড ফর্মটা ইউজ করছি। আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলব, হ্যাভিং ফিনিশড আওয়ার ওয়ার্ক। হ্যাভিং ফিনিশড আওয়ার ওয়ার্ক উইল প্লে ক্রিকেট। পড়াশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করব, হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি আই উইল ট্রাই ফর জব। কোনো কিছু শেষ করার পরে যে আমরা বাকি সেন্টেন্সটা বলছি সেটা কিন্তু ফিউচার টেন্স হচ্ছে, অর্থাৎ আমি একটা কাজ করছি, সেই কাজটা করার পরে তো আমি পরের কাজটা করব, তাই পরের কাজটা ফিউচার টেন্সে হবে, অর্থাৎ উইল ইউজ হবে, এবং আগের কাজটার ক্ষেত্রে আমরা হ্যাভিং দিয়ে স্টার্ট করছি। বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনব, হ্যাভিং গন টু মার্কেট আই উইল বাই সাম বুকস। এরপরে আমরা দেখি ডিড দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়। তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ? গতকাল তুমি ইংরেজি প্র্যাকটিস করেছিলে? ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? আমরা ডিডের ক্ষেত্রে ভার্বটাকে কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্ম রাখবো, কারণ ডিড দিয়ে কোনো কোশ্চেন করলে ডিডটা ইউজ করার ফলে তখন পরের যে ভার্বটা সেটা কখনোই কিন্তু পাস্ট ফর্ম হবে না, অনেকে এই ভুলটা করে থাকে। অবশ্যই আমরা ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে রাখবো। তুমি কি কলেজ গিয়েছিলে? ডিড ইউ গো টু কলেজ? তারা কি গত রাতে টিভি দেখেছিল? ডিড দে ওয়াচ টেলিভিশন লাস্ট নাইট? তুহিন কি মাদ্রাসায় এসেছিল? ডিড তুহিন কাম টু মাদ্রাসা? নুসরাত কি গরিবদের সাহায্য করেছিল? ডিড নুসরাত হেল্প দ্য পোর? তাহলে আমরা কোনো সেন্টেন্সে যখনই কোশ্চেনের ক্ষেত্রে ডিড ইউজ করব, অবশ্যই পরের যে ভার্বটা থাকবে সেটাকে প্রেজেন্ট ফর্মে রাখবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।